আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনারা উপস্থিত আছেন, আপনাদেরকে স্বাগতম, মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা আমরা কাজ করছি একসাথে, আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি, তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা সবাই পরিচয় দেবেন। তো এর মধ্যে জামাত ইসলামীর পক্ষে উপস্থিত আছেন মৌলানা আব্দুল হালিম, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব। এছাড়াও উপস্থিত আছেন আমাদের মিডিয়া কমিটির সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব জাহিদুর রহমান, তারপরে মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান সহ জামাতের নেতৃবৃন্দ আছেন। আর বাকিদেরকে আমি একটু পরিচয় নিজেরাই দিয়ে দেওয়ার জন্য তোফাজ্জল হোসেন মেয়াদী, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস। মোহাম্মদ আমান সুবাহান, যুব বিষয়ক সম্পাদক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এইচ.এম. নূরে আলম, সাংগঠনিক সম্পাদক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এস.এম. জিয়াউল আনোয়ার, প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। আমি আব্দুল হাফিজ খসরু, প্রচার সম্পাদক, খেলাফত মজলিস। আমি নজরুল ইসলাম বাবলু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার গণসংযোগ সমন্বয়ক এবং মিডিয়া উইং। যারা উপস্থিত আছেন তারা সবাই পরিচয় দিলেন। আমরা আজকের এই প্রেস ব্রিফিং আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আপনারা জানেন যে গতকালকে এবং গত প্রায় এক সপ্তাহ থেকেই অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশেষ করে গতকালকের ঘটনাটি, যেটি শেরপুরের দুপুর 3টার দিকে, বেলা 3টার দিকে ঘটনা ঘটেছে। আমরা সেটা নিয়ে আজকে মূলত প্রেস ব্রিফিং করব, বিস্তারিত আপনাদেরকে বলবো। এছাড়াও আরও কিছু বিষয় আছে, আমাদের অন্যান্য দলের যারা আছেন তারাও কিছু কথা বলবেন। আমরা আপনাদের সামনে সেই লিখিত বক্তব্যটা এখানে পেশ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শেরপুর জামাত নেতা হত্যার ঘটনা 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা এই সংবাদ সম্মেলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। জুলাই বিপ্লবের পরে দেশের রাষ্ট্রকাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সাধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় থাকার কথা ছিল। কিন্তু গতকাল 28শে জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ঘটে যাওয়া ঘটনা সেই উৎসবমুখর পরিবেশকে ম্লান করে দিয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানকার স্থানীয় প্রশাসনে আয়োজনটা করেছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দল উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের অব্যাহত উস্কানির কারণে 11 দলীয় জোট ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি ভাই রেজাল করিমকে কুপিয়ে হত্যা করে বিএনপির একদল সন্ত্রাসী। ঘটনার সূত্রপাত হয়েছিল সাংবাদিক বন্ধুগণ এভাবে। আপনারা জানেন যে ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা মিলে শেরপুর 3 আসন। গতকাল দুপুর 2:30 শেরপুরের ঝিনাইগাতি স্টেডিয়ামে শেরপুর 3 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে সকল প্রার্থীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠান ছিল। যথারীতি জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থী নুরুজ্জামান বাদল, যিনি আবার আমাদের সেই জেলার সেক্রেটারিও, নেতাকর্মীদের নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করেন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, তার সমর্থক কর্মীরা সেখানে আসেন, কিন্তু অনেক বিলম্ব করে তারা এখানে আসেন। তখন বিএনপি নেতারা ইউএনএকে অর্ধেক আসন ভাগ করে দিতে বলে। দেরিতে এসে বলেছেন যে সমাবেশের অর্ধেক আসন খালি করে দিতে হবে, তাদের জন্য আলাদা বরাদ্দ দিতে হবে। ইউএনও জামাত প্রার্থীকে অনুরোধ করেন কিছু চেয়ার ছেড়ে দিতে। জামাত 11 দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল মাইকে কর্মীদের আসন ছাড়তে বলেন। জামাত কর্মীরা আসন ছেড়ে দেওয়ার পরও বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা বাকবিতণ্ডা শুরু করেন। সেই সাথে ওই আসনের বিএনপি প্রার্থী মাহবুবুল হক রুবেল, বিএনপি নেতা আব্দুল হান্নান সহ বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকেন। এতে বিএনপি নেতাকর্মীরা হাতাহাতি এবং সংঘর্ষে লিপ্ত হয়। এই দুইজনের উস্কানির কারণে, অন্য নেতাদের উস্কানির কারণে। এই অবস্থায় পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের নিবৃত্ত না করে বরং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। সাংবাদিক বন্ধুরা, সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ নেতাকর্মীরা স্টেডিয়াম থেকে বেরিয়ে স্টেডিয়ামের দক্ষিণে ঝিনাইগাতি বাজারে অবস্থান নেয়। তারা
মাঠে অবস্থান করে জামাত এবং 11 দলীয় প্রার্থী এবং সমর্থকরা। এ সময় বিএনপি সমর্থক ফাহমি গোলন্দাজ সুহেল সে ফেসবুকে জামাতের বাদলকে, অর্থাৎ নুরুজ্জামান বাদল যিনি আমাদের ওই আসন নমিনি প্রার্থী জেলা সেক্রেটারি, তাকে পেলে জবাই করা হবে এই মর্মে উস্কানিমূলক স্ট্যাটাস দিতে থাকে। এই অবস্থায় জেনেগাতি বাজারে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা এবং জামাত 11 দলীয় প্রার্থীকে স্টেডিয়াম থেকে বের হতে না দেওয়ার ঘোষণা তারা দেয়। সেখানে থাকা বিএনপি নেতারা নেতাদেরকে পুলিশ প্রশাসন রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানান। এই অবস্থায় মাইকে বিএনপি নেতাকর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকে, যাতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকে। প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা 5:45টার দিকে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ঝেনাইগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামাত এবং 11 দলীয় জোট প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যান। পেছনে পড়ে যান জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। তাকে তখন একা পেয়ে কুপিয়ে আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা। এক পর্যায়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় শাহাদত বরণ করেন। এই সংঘর্ষের ঘটনায় জামাত এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রায় 150 নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে 16 জনকে শেরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি পুরো ঘটনা প্রবাহে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, মারামারির সময় পুলিশ সহযোগিতা করলেও ঘটনা প্রবাহ এতদূর আসতো না। সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। আমরা সেনাবাহিনীর ধন্যবাদ জানাচ্ছি যে তারা সেখানে এসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এই জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শেরপুর 3 আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ সহ গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সেই সাথে জেনেগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। অব্যাহতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা প্রশাসনের এই ধরনের একপাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনা প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন, বিশেষ করে সেখানে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। গিয়ে নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা 8-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী শেরপুর 3-এর, মূলত তাকে হত্যা করা, অন্যদেরকে মারাত্মকভাবে আহত করা, এই হীন উদ্দেশ্যে তারা এই কাজটি করেছেন। গিয়ে আমরা প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা এবং একদিকে হেলে পড়ার আগে আমরা বলেছিলাম, নির্বাচন কমিশন বলেছি, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়েছি, সেটা দিন দিন দৃশ্যমান হচ্ছে। আমাদের নারী কর্মীরা যেখানেই ভোট দিতে যাচ্ছে, ভোট সংগ্রহ করতে যাচ্ছেন বা দাওয়াতি কাজে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের হেনস্থা করা হচ্ছে। গতকালকেও ঢাকা 4-এ আপনারা দেখেছেন একজন নারী কর্মীকে আহত করা হয়েছে। বিভিন্ন জায়গায় এই ধরনের একের পর এক ন্যাক্কারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছেন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা। আমরা মনে করি এই জাতি অতীতেও স্বৈরাচারের এবং ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি, বিজয় অর্জন করেছি, সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন, তাহলে আমরা এক দলমত নির্বিশেষে, বিশেষ করে আমরা 11 দলীয় জোটে আমরা যারা আছি, আমরা সবাই জনগণকে সাথে নিয়ে
আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমরা তাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি যে এগুলোতে তাদের নেতাকর্মীদেরকে যাতে তার নিবৃত্ত করেন এবং পরবর্তীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারা যাতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাচ্ছি, তাদের পক্ষ থেকে আমরা দৃশ্যত কার্যকর পদক্ষেপ আমরা আশা করি। অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে আমাদেরকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে আমাদেরকে জনপ্রতিরোধ গড়ে তুলতে আমরা বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। আমরা এই ঘটনাকে সামনে রেখে আজকে 1টার সময় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আমরা বিক্ষোভ মিছিল করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। এছাড়াও আমাদের যে ভাই শহীদ হয়েছেন তার লাশ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে শেরপুরে যাচ্ছে আজকে বেলা 4টায়। আর নামাজের পরে মূলত জানাজা নামাজটা অনুষ্ঠিত হবে। সেই জানাজা নামাজে আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি জনাব মাওলানা শামসুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আরও কর্মসূচি যেটা আসছে আপনাদেরকে জানাবো। জি, কর্মসূচি আমরা দেবো। আপাতত জানাজা হচ্ছে, সেখানে আমাদের নেতৃবৃন্দ যাচ্ছেন। আর ঢাকায় তো বিক্ষোভ মিছিল আছে, এরপরে আমরা কর্মসূচি দেব। পুরুষ, মহিলা, নারী সবাই, সর্বস্তরের মানুষের যে ব্যাপক জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি, এইটাই তাদেরকে আজকে উস্কানি এই পর্যায়ে তারা নিয়ে এসেছেন যে তারা ময়দান তাদের আসলে অবস্থান নেই, জনগণ তাদেরকে সমর্থন করছেন না। জনগণ যেহেতু আজকে জামাত এবং 11 দলের সাথে আছেন, এইটাই তাদেরকে এই উস্কানি তারা দিচ্ছেন এবং এই হামলার কার্যক্রমে তারা আজকে শরিক হচ্ছেন। আমরা মনে করি আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন করতে চাই এবং আমরা এই ব্যাপারে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এখন আস্থা রাখতে চাই এবং আমরা বলতে চাই যে ওনাদের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ওনাদের ঘোষিত উৎসবমুখ পরিবেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দেবেন, বারবারই কথাটা বলছেন। কার্যত ওনারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আমাদের সিলেট 3 এবং এই পটুয়াখালী 4, তো সেখানে মানিকগঞ্জ 2-এ আমাদের যেটা হয়েছে, আমাদের প্রার্থীর কর্মীর উপরে হামলা করা হয়েছে এবং কয়েক জায়গায় বাধাগ্রস্ত করা হয়েছে, মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে। পটুয়াখালী 4-এ আমাদের প্রার্থীর বিরুদ্ধে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে। আর আমাদের সিলেট 3 যে আসন, সেখানে প্রতিপক্ষ আমাদের যে বিলবোর্ডগুলো রয়েছে, বিলবোর্ডগুলোকে ছিঁড়ে ফেলতেছে এবং যে নির্বাচনী যে আচরণবিধিগুলো স্পষ্ট তারা লঙ্ঘন করছে, কিন্তু স্থানীয় প্রশাসন সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে যে বক্তব্য তুলে ধরলাম, আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।